রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, গুরুত্ব পাবে রাজনৈতিক দলের প্রস্তাব। পাচারের অর্থ ফিরিয়ে আনতে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন ডক্টর ইউনুস, বন্যার্তদের সহায়তায় $1 বিলিয়ন অনুদানের আশ্বাস অস্ট্রেলিয়ার। বন্যায় প্রাণ গেল 52 জনের, ক্ষতিগ্রস্ত 54 লাখ মানুষ। পানি বাড়ছে লক্ষ্মীপুরে, প্রত্যন্ত এলাকায় ত্রাণ সংকট চরমে। এবং হত্যা মামলায় সালমার আনিসুলকে আরও 5 দিন, টিপু মুন্সি 4 দিনের রিমান্ডে। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা 100 ছাড়ালো। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাব গ্রহণ করা সহ প্রশাসনের সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানান সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি জানান, বৈঠকে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে অর্থ পাচার রোধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে নিত্যপণ্যের সিন্ডিকেট ভেঙে পণ্যমূল্য সহনীয় রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে বলে জানানো হয়। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সৈয়দা রিজওয়ানা হাসান। এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব গুরুত্বের সঙ্গে দেখবে অন্তর্বর্তী সরকার। ভালো কিছু কর্মকর্তা কর্মচারী তো দরকার পড়ে, তাই না? তো যদি আমরা দেখি যে এফিসিয়েন্সি আছে, তার ব্যাপারে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন নাই। আমাদেরকে তো কাজটা নিয়ে আগাতে হবে। আমি যদি আগের সময়ে যারা কোনো ভালো পোস্টে ছিল তাদের কাউকেই নেব না এমন নীতিগত সিদ্ধান্তে চলেছে, তাহলে আমি কাজ আগাবো কেমন করে? বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের এই উপদেষ্টা জানান, কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগ থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রণালয়গুলোর জবাবদিহিতার জন্য প্রতি মাসেই প্রতিটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নোট আকারে প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখবো। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে। কোন কোন মন্ত্রণালয় কি কি কাজ করেছে, সরকার কি কি কাজ করেছে, সেগুলোর ব্যাপারে একটা নোট প্রস্তুত করে আপনাদেরকে দিয়ে দেব। কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না আর। একই সঙ্গে অর্থ পাচার রোধে ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কাজ শুরু করেছে সরকার। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়ে। বঙ্গবন্ধু পরিবারের সুরক্ষা আইন বৈষম্যমূলক উল্লেখ করে এটি বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্পের সুরক্ষায় সরকারের পদক্ষেপের কথা জানানো হয়। এছাড়া সাফ ফুটবল চ্যাম্পিয়ন দলকে সম্বর্ধনা দেয়া হবে বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা। এছাড়া রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয়ের কারণে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন উপদেষ্টারা। ফুটবল টিমের জন্য আমরা একটা সম্বর্ধনা আয়োজন করব। জাতীয় ক্রিকেট দল আপনারা জানেন যে পাকিস্তানকে হারিয়েছে। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বোর্ডকে অভিনন্দন জানিয়েছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। নির্বাচন ও দেশের সামগ্রিক পরিস্থিতির স্থিতিশীলতায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করবে বলে আশা প্রকাশ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনাও চলমান থাকবে। বিকেলে যমুনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। সাথে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় 1.5 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের।
যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। না, আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজনে ওনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো র্যাঙ্গলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে এলে এই সহায়তা চান তিনি। এ সময় দেশটির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের কথা বলেন। পরে বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন দেখা করতে এসে ডক্টর ইউনূসের কাছে ছাত্র আন্দোলনে নিহতদের জন্য শোক প্রকাশ করেন। বৈঠকে বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক কর্পোরেশন, ট্যাক্স, শুল্ক এবং সংখ্যালঘু ইস্যু সহ নানা ইস্যুতে আলোচনা হয়। এ সময় বর্ণাঢ্যদের জন্য একটি দাতব্য সংস্থায় $1 বিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণা দেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই অংশ হিসেবে 25টি শহীদ পরিবারকে নগদ অর্থ প্রদান করেছে দলটি ঢাকা মহানগর উত্তর শাখা। এদিকে সমস্ত গণহত্যার বিচার দাবি করে জাতিসংঘের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন জামায়াত নেতারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারগুলোর সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে এ সভা হয়। এ সময় জামায়াতের ঢাকা উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে পাশে থাকবে জামায়াত। আমরা 2 লাখ করে প্রত্যেক শহীদ পরিবারকে দেওয়ার, কাউকে 1 লাখ পৌঁছে দিয়েছি, কাউকে এনাদের 1 লাখ আমরা আবার পৌঁছে দিব ইনশাল্লাহ। 2 লাখ করে সবাইকে দিচ্ছি, আহতদেরকে 50,000 টাকা করে দিচ্ছি। আমাদের আমির সাহেব বলেছেন এদের কর্মসংস্থান ব্যবস্থা করতে অথবা ব্যবসায়ের পুঁজি দিয়ে দিতে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলায়, একটা বুকের পিছনে। দেশের জন্য যুদ্ধ করছি, আজকে আমার ছেলেই হয়েছে, শহীদ হয়েছে। আমার ছেলেটা শহীদ হইল এই জায়গাতে। আমার একটা ছেলে বাবা, এই ঢুকে আমার আর কেউ নেই। এই ছেলের উপরে আমার ভরসা ছিল। ছোট ছেলেটা এখন আমার সাথে আসছে, ক্লাস 9-এ পড়ে। এই ছেলেটা আমার টার্গেট ছিল যে তাকে আমি বিএসসি ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু আল্লাহ পাকে তাকে শহীদের হিসেবে কবুল করে তাকে নিয়ে গেছে। পরে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিধবা স্ত্রী, এদিকে দুপুরে গুলশানের জাতিসংঘ ভবনে সংস্থাটির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন জামায়াত নেতারা। বৈঠক শেষে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে ঘটা সব গণহত্যার বিচারের দাবি করেন তারা। অত্যন্ত প্রমিজিং সেনা কর্মকর্তার যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের সাথেও এই স্বৈরাচার জড়িত ছিল, আমরা সেটা উল্লেখ করেছি। আমরা উল্লেখ করেছি হেফাজতের যে সমাবেশ ছিল, সেই সমাবেশে মাস কিলিং হয়েছিল, শত শত লোকের হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল। আর সর্বশেষ এই মহা গণবিপ্লব, সকল শ্রেণীর মানুষের যে বিপ্লব, ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবকে ব্যর্থ করার জন্যে যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল, এটাকে আমরা বলেছি এটা জেনোসাইড, গণহত্যা। এটাকে জেনোসাইড হিসেবে টেক আপ করে যেন সুষ্ঠু বিচার হয়, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য ন্যায় বিচার নিশ্চিতে প্রয়োজনে আইন সংশোধনেরও পরামর্শ দেন জামায়াত নেতারা। কতিপয় আইন সংশোধনের মাধ্যমে। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। দেশে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলে 11 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 54 লাখ মানুষ। বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এই পরিস্থিতিতে ত্রাণ সহায়তা বাড়ানোর দাবি দুর্গতদের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দেশের 11টি জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিং। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা জানান, বন্যায় মৃতের সংখ্যা 50 ছাড়িয়েছে। সব থেকে বেশি প্রাণ গেছে ফেনীতে, এই সংখ্যা 17। পানিবন্দী পরিবারের সংখ্যা 11 জেলায় 10,72,500
79টি, ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 54,80,463। মৃতের সংখ্যা এই জায়গায় একটু পরিবর্তন আছে, মৃতের সংখ্যা হচ্ছে 52 জন, পুরুষ হচ্ছে 40, মহিলা 5, শিশু 7। এর মধ্যে কুমিল্লায় 14 জন, ফেনীতে 17 জন, চট্টগ্রামে 6 জন, খাগড়াছড়ি 1, নোয়াখালী 8, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1, কক্সবাজার 3 এবং মৌলভীবাজারে 1। মৌলভীবাজারে যে 2 জন নিখোঁজ ছিল তাদের একজনের মৃতদেহ পাওয়া গেছে, আরেকজন এখনো নিখোঁজ রয়েছেন। বন্যায় আক্রান্তদের ত্রাণ পৌঁছানোর কাজ এখনো চলমান আছে জানিয়ে KM আলী রেজা বলেন, বন্যার পরবর্তী রোগের চিকিৎসা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল আমরা একটি রিলেভেন্ট সমস্ত মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমন্বয় সভা করেছি, সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন এবং তাদেরকেও আমরা পরামর্শ দিয়েছি যে একটু সচেতন থাকার জন্য, কারণ বন্যার পরে বিভিন্ন রোগ বালাই এগুলির প্রাদুর্ভাব হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এসেনশিয়াল যে সমস্ত মেডিসিন, ওর স্যালাইন সহ সেগুলির পর্যাপ্ত মজুদ আছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক কাজ করছে। উজানে বৃষ্টিপাত হয়নি, সেজন্য উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা নেই বলেও জানান দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিব। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বন্যার ত্রাণ নিয়ে ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেহেতু মেডিকেল সেবাটা আসলে পুরোপুরি ভেঙে গেছে, তো সেই জন্যই আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এই মেডিকেল টিমগুলোকে প্রেরণের মাধ্যমে সেখানে একটি অস্থায়ী ফিল্ড হসপিটাল তৈরি করা। তো আমরা সেই লক্ষ্যে প্রথমে 25শে আগস্ট একটি 30 সদস্যের দল আমরা ফেনীতে প্রেরণ করি এবং সেখানে সর্বপ্রথম শহীদ আবরার ফাহাদ ফিল্ড হসপিটাল তৈরি করা হয়। তো এই প্রথম ফিল্ড হসপিটাল দিয়েই আমাদের মেডিকেল টিমের কার্যক্রম শুরু হয় এবং এই ফিল্ড হসপিটাল থেকে আমরা ফেনী জেলার অন্যান্য যে উপজেলাগুলো এবং ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করি এবং এরই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা 26শে আগস্ট 52 সদস্যের 2টি টিম নোয়াখালী এবং কুমিল্লাতে প্রেরণ করি এবং এরই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য গতকালকে লক্ষ্মীপুরে আমরা একটি 22 সদস্যের একটি টিম প্রেরণ করি, যারা মেডিকেল সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। তো এই টিমগুলোকে আমরা সেখানে প্রেরণ করার মাধ্যমে আমরা আসলে মূলত যেটি নিশ্চিত করতে চাই যে ওই জেলাগুলোর যে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা আছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরায় জাগ্রত করা এবং আমাদের এখান থেকে আমরা যতটুকু সম্ভব মেডিসিন এবং অন্যান্য যে লজিস্টিক সাপোর্টগুলো আছে সেগুলো নিশ্চিত করার মাধ্যমে ওই চিকিৎসা ব্যবস্থাটাকে পুনরায় ফেরত জাগ্রত করা। তো আমি প্রথমে আমাদের ফেনী জেলার যে আমাদের প্রথম যে টিমটিকে আমরা প্রেরণ করি তার পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের হাতে এসেছে। আমি প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন, চতুর্থ দিন আজকে নিয়ে 4 দিনের রিপোর্ট আমরা পেশ করব। তো প্রথমত ফেনীতে আমরা যেই জায়গাগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করি সেটি কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেখানে 320 জন আমাদের চিকিৎসা সেবা গ্রহণ করে। পরবর্তীতে আমাদের অন্য টিমটি সরস্বতী উপস্বাস্থ্য কেন্দ্রে 405 জন রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করে, চিকিৎসা নিশ্চিত করে। রতনপুর হাই স্কুল এবং দারুল ফালা নুরানি মাদ্রাসাতে 310 জন আমাদের চিকিৎসা সেবা গ্রহণ করে। এছাড়া শাপলা কমিউনিটি সেন্টার, লালপুর শপিং মল, দুর্মসদ্দা হাই স্কুল, মধ্যরামপুর জামে মসজিদ, রামপুর গার্লস স্কুল, ফেনী আলিয়া মাদ্রাসা, আরবিনা সেন্টার, সাতবাড়িয়া হাই স্কুল, ফেনী বিশ্ববিদ্যালয়, সালাউদ্দিন টেকনিক্যাল স্কুল, সদর এবং ফালাইয়া মাদ্রাসাতে যথাক্রমে 180, 255, 252, 498, 210, 190, 157, 30, 25 এবং 695 জন চিকিৎসা সেবা গ্রহণ করে। তো প্রথম দিনই আমাদের ফেনীতে 31 জন চিকিৎসক, যেখানে আশেপাশের অন্যান্য যে চিকিৎসকরা ছিলেন ফেনী জেলার তারা আমাদের এখানে যুক্ত হন এবং মেডিকেল স্টুডেন্ট এবং অন্যান্য ভলান্টিয়ার ছিলেন আরো 45 জন এবং আমরা 17টি স্থানে ক্যাম্পেইনের মাধ্যমে 3527 জনকে প্রথম দিনই আমাদের চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসি। দর্শক, টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বন্যার ত্রাণ নিয়ে ব্রিফ করছিলেন, আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় গণহত্যায় উস্কানির অভিযোগে আসামি করা হয়েছে 32 সিনিয়র সাংবাদিককেও। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মজুমদার।
ব্রাশ ফায়ার করে তখন আমার ছেলে সামনে ছিল, তখন সে অন্যদের যখন গুলি করতেছিল তখন সে বলছিল তাদেরকে গুলি করেন, আমাকে গুলি করেন বলে, যখন যে বুকটা পেতে সামনে বলে আমাকে গুলি করেন বলে আমার ছেলে সম্মুখভাগে ছিল, তখন তাকে ডাইরেক্ট বুকের গুলি করে দিছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই বিক্ষোভে গিয়ে শ্যামলীর রিং রোডে পুলিশের গুলিতে নিহত হয় 17 বছরের নাসির হাসান রিহান। এই অভিযোগ থেকে দায় মুক্তি দিতে পারি না। বৃহস্পতিবার রিহানের বাবা গোলাম রাজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেন। এই মামলায় আসামিদের মধ্যে গণহত্যায় উস্কানির দায়ে 32 জন সিনিয়র সাংবাদিককেও অভিযুক্ত করা হয়। রিহানের বাবা মোহাম্মদ গোলাম রাজ্জাক, ওনার পক্ষ থেকে এই অভিযোগটি দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, সাথে সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা হয়েছে। মামলার আইনজীবী জানান, গেল 3 আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উস্কানি ও টকশোতে এসব সাংবাদিকদের বিরুদ্ধে গণহত্যার বৈধতা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। একটা বোকা প্রশ্ন আর বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে চাই। অবশ্যই, তো ওটা তো রুটিন কাজ, ওটা বলতে হবে। আর আমি তো আছি। জি, আপনার প্রশ্রয় মাননীয় প্রধানমন্ত্রী। 3 আগস্ট যেদিন এই তৎকালীন সরকার পদত্যাগের জাস্ট একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীকে এই মর্মে আশ্বাস দেন যে আমরা আপনার সাথে আছি, আপনারা এই আন্দোলন দমন করার জন্য যা করার করবেন, আমরাও যা করার আপনাকে হেল্প করার জন্য করব। চায়না থেকে ফিরে প্রধানমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে প্রধানমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয়েছিল। আপনারা দেখে থাকবেন যে ওগুলো প্রশ্ন না, ওগুলোর মধ্যে আসলে প্রশ্ন থাকে না, ওগুলোর মধ্যে থাকে শুধু প্রধানমন্ত্রীর প্রশংসা। এ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে হওয়া 102 মামলার মধ্যে 8টি দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করবে তদন্ত সংস্থা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এবার বাড্ডার সুমন শিকদার হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার সকাল 7টায় তাদের আদালতে হাজির করে তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সুমন শিকদার হত্যার পাশাপাশি আদাবরের জাকির হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খান 5 দিনের রিমান্ড দেন আদালত। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে সিএমএম আদালতে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার হন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা সাবেক এই এমপিকে বুধবার মধ্যরাতে এক ব্যবসায়ীর বাসা থেকে গ্রেফতার করে র্যাব। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গতবারের আগের মেয়াদে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ সময় ডক্টর ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের একদিন আগে চুক্তিটি স্বাক্ষর হলো। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে পৃথক 2টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মাসুদ পারভেজ এই রায় দেন। 2007 সালের 16 আগস্ট সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করেছিল দুদক। মামলায় খালাস পেয়ে কান্নাজড়িত কণ্ঠে মির্জা আব্বাস বলেন, গেল 17টি বছর তিনি সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। তবে দেরিতে হলেও ন্যায় বিচার পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি।
মানুষের জীবনে যে প্রাইম টাইম আজকে আমার বয়স ৭৪ বছর, এই ১৭ বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমি না, শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতা কর্মীর জীবন শেষ করে দিয়েছে। আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও, আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, গুরুত্ব পাবে রাজনৈতিক দলের প্রস্তাব। পাচারের অর্থ ফিরিয়ে আনতে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন ডক্টর ইউনুস। বন্যার্তদের সহায়তায় $1 মিলিয়ন অনুদানের আশ্বাস অস্ট্রেলিয়ার। বন্যায় প্রাণ গেল 52 জনের, ক্ষতিগ্রস্ত 54 লাখ মানুষ। পানি বাড়ছে লক্ষ্মীপুরে, প্রত্যন্ত এলাকায় ত্রাণ সংকট চরমে। এবং হত্যা মামলায় সালমান আনিসুলকে আরও 5 দিন, টিপু মুন্সি 4 দিনের রিমান্ডে। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা 100 ছাড়ল। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।